others and the rules of society, acting out their feelings or impulses in destructive ways. The behaviors they engage in include fire setting, breaking and entering, stealing things of not trivial value, such as a car, and a vandalism. ম্যানালিজম। তাহলে এখানে বেসিক্যালি কি বলছে যে কন্ডাক্ট আছে না, আমরা যেমন বলি ধরো স্টুডেন্ট হিসেবে তোমার কোড অফ কন্ডাক্ট আছে না, সো সবারই তো একটা কোড অফ কন্ডাক্ট আছে, কিভাবে সে বিহেভ করবে সোসাইটির সাথে সবার সাথে। সেইখানেই যদি প্রবলেম হয় সেসব ক্ষেত্রেই সে ব্রেক করে, সব রুলস রেগুলেশন সে মানতে চায় না, ব্রেক করে। হ্যাঁ, সে যে চুরি করে ইত্যাদি এগুলো বলছে, এগুলোই হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে পড়ে। আর এখন ফিডিং অ্যান্ড ইটিং ডিসঅর্ডার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য কমন ইটিং ফিডিং ডিসঅর্ডার অ্যামং অ্যাডোলেসেন্টস। এটা কিন্তু অনেক সময় আমরা জিজ্ঞেস করি। তিনটা, একটা হচ্ছে থ্যাংক ইউ ইয়ে হাবিব, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, বুলিমিয়া নার্ভাসা আর বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। এই কাছাকাছি একটু পার্থক্য আছে। অ্যানোরেক্সিয়া হচ্ছে খেতে চায় না, আমরা এটা খুব কমন দেখি। The complex eating disorder with three key features: refusal to maintain healthy body weight, an intense fear of gaining weight, and a distorted body image. তাদের বডি ইমেজটা ডিস্টর্টেড থাকে, যে আমি বোধহয় বেশি মোটা হয়ে গেছি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই, যে তারা ওয়েট গেইন হয়ে যাচ্ছে, তারা হেলদি না, বডি ওয়েটটা হেলদি না। ঠিক আছে, তারা অনেক বেশি শুকনা পাতলা হ্যাংলা হতে চায় মনে হয় বেশি, মনে হচ্ছে অ্যাংজাইটি নার্ভাসতে ভোগে। এই জন্য তারা কি হয়, সিমটম গুলো কি, ডায়েটিং ডিসপাইট বিং থিন। এই যে তারা থিন আছে তারপরেও তারা বলবে যে তার ফিগারটা ঠিক নাই, সে কি করবে, লো ক্যালোরি ফুড খাবে এবং সে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিবে, ফ্যাট খাওয়া বন্ধ করে দিবে। এটা অনেকের মধ্যে দেখবা যে ইয়াং মেয়েদের মধ্যে একটু বেশি হয়। হ্যাঁ, তারা কিন্তু বডি ওয়েট কিন্তু তার স্বাভাবিকের চেয়েও কম, তারপরে সে মনে করে যে সে মোটা হয়ে যাচ্ছে বা তাকে রেস্ট্রিকশনে যাচ্ছে। অবসেশন উইথ ক্যালোরিজ, ফ্যাট গ্রামস এন্ড নিউট্রিশন, খুবই অবসেস থাকে যে কি বেশি খেয়ে ফেলালাম, কি কম খেয়ে ফেলালাম। সো ফ্যাট খাওয়া বন্ধ করে দিবে একদম, কার্বোহাইড্রেট ভাত গুনে গুনে 10টা ভাত খাবে না। তো প্রিটেন্ডিং টু ইট অ্যান্ড লাইং অ্যাবাউট ইটিং, কি করবে, সে প্রিটেন্ড করবে যে সে খাচ্ছে। হাইডিং, প্লেইং উইথ অর থ্রোয়িং অ্যাওয়ে ফুড টু অ্যাভয়েড ইটিং, যেহেতু সে একদম মানে ডিটারমিন যে সে কিছুতেই খাওয়া বেশি খাবে না, এই কারণে সে খাবার ফেলে দিবে। তাকে খাবার দিয়ে গেলে সে জানলা দিয়ে ফেলে দিয়ে বলে আমি খেয়ে ফেলেছি। অনেকে ওই যে এক গ্লাস দুধ খেতে দিয়ে আসলো, দুধটা ফেলে দিয়ে বা অন্য কাউকে খাইয়ে দিয়ে বলবে যে খেয়ে ফেলেছি। ঠিক আছে, সো তারপরে বলবে বলবে যে আমি অনেক বড় লাঞ্চ খেয়ে ফেলেছি, সো মাই স্টমাক ইজ ইন ফিলিং গুড, আই হ্যাড এ হিউজ লাঞ্চ। সো সে আর খাওয়াটা সে অ্যাভয়েড করতে চেষ্টা করে। এটাই হলো তোমার অ্যানোরেক্সিয়া নার্ভাসা। প্রিঅকুপাইড উইথ ফুড, constant thing, আর strange secretive food rituals, refusal to eat around other public areas, eating in rigid realistic cooking, cutting off food just so, chewing food and spiting it out using specific bite। কি করছে, কেটে হচ্ছে চিউ করে ফেলে দিচ্ছে, খাবারগুলো সে ফেলে দিচ্ছে মুখে দিয়ে, হানাদার ইত্যাদি। তাহলে ওটা তাহলে কি হলো, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, সে খাওয়া অস্বীকার করছে, খেতে পারছে না, এবং তার খেলেও এইভাবে সে হাইড অ্যান্ড সিক করতেছে। বুলিমিয়া নার্ভাসাতে কি হচ্ছে, এটাও একটা ইটিং ডিসঅর্ডার। এখানে কি হচ্ছে, ফ্রিকোয়েন্ট ইটিং অফ বিঞ্জ ইটিং ফলোড বাই ফ্রন্টিং এফোর্টস টু অ্যাভয়েড গেইনিং ওয়েট। একই কথা, সেও ওয়েট গেইন করবে না, কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে আমরা দেখেছি সে খাওয়াই অ্যাভয়েড করে, খেতেই চায় না, সে কার্বোহাইড্রেট বন্ধই করে দিচ্ছে, ক্যালোরি অনেক কম খাচ্ছে, অথবা বিভিন্ন ধরনের করতে। এখানে কি হচ্ছে, এ কিন্তু খাচ্ছে, কিন্তু এরও মাথার মধ্যে এটা কাজ করে যে তার ওয়েট গেইন যাতে কোনোভাবেই না হয়। তখন কি করছে, সে অনেক খাওয়া দাওয়া করছে, বিঞ্জ ইটিংরা যেরকম খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে, কিন্তু সে এটাকে ফ্রিকোয়েন্ট এপিসোড বিঞ্জ ইট ফলোড বাই ফ্রন্টিং এফোর্টস টু অ্যাভয়েড গেইনিং ওয়েট, কিভাবে ওয়েট গেইন যাতে না হয় সেজন্য কি করবে, সে বুলিমিয়ারা কি করছে, বিঞ্জ অ্যান্ড পার্চ, পার্চ করে দিচ্ছে। আ হিউজ, that is, binge is the consumption of a large amount of food within a short period of time. Purging is forced vomiting. তাহলে বিঞ্জ অ্যান্ড পার্চ এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বুলিমিয়া নার্ভাসা। বেশি বেশি খেয়ে পার্চ করে দিচ্ছে, মানে ভমিট করে দিচ্ছে। Teenagers with bulimia may use with other methods of compensate for their binging and controlling their weight, such as excessive exercise, use of laxative or diet pill। কি কি করতে পারে, কোনো ডায়েট পিল খেতে পারে, যে ফলে তার ক্ষুধা যাতে না লাগে, তার বা ওই কাজে না লাগে খাবারগুলো। ল্যাক্সেটিভ ইউজ করে যাতে করে খাবার বের হয়ে যায়, বেশি বেশি তার ডেফিকেশন হয়ে যায়। আর এক্সেসিভ এক্সারসাইজ করতে পারে। কেন, বুলিমিয়া যাদের হচ্ছে, যে এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যেটা ইটিং ডিসঅর্ডারে যারা ভুগছে, তারা এক্সেসিভ এক্সারসাইজ করবে,
খাবে কিন্তু বেশি বেশি খাবে, খাবে কিন্তু কম না, ঠিক আছে, এইটুকু পার্থক্য। আর তাহলে বিঞ্জ কথাটা বলছে যে যারা বেশি খাচ্ছে তাদেরকে বলছে বিঞ্জ। So teenagers with bulimia are always extremely concerned with their body weight and shape. সবসময় এরাও কনসার্ন থাকতেছে, লাইক যারা অ্যানোরেক্সিয়া নার্ভাসা তারাও। Teenagers may create complex schedule to make time and for binging and purging. Adolescents with bulimia nervosa eat huge amounts of food in one sitting and then purge in order to prevent weight gain. তাহলে এখানে হিউজ সে খেয়ে ফেলাচ্ছে, এখানে খাওয়াটা কন্ট্রোল করতে পারছে না কোনোভাবে। পার্জিং মে এন্টেল সেলফ ইন্ডিউস ভমিটিং। পার্জিংটা কিভাবে করছে? সেলফ ইন্ডিউস ভমিটিং হতে পারে, এক্সেসিভ লেক্সেটিভ, একটু আগে আমরা দেখেছি, টেকিং এনেমাও দেয় অনেক সময় ডাইরেক্টলি, এনেমা তো সবাই জানো, যাতে করে তার ডেফিকেশন হয়ে যায়। আর অবসেসিভলি এক্সারসাইজিং, এই তিনটা কাজ করে যারা বুলিমিয়া নার্ভাসাতে ভুগছে। Teenagers often socially withdrawn, depressed, severely critical and obsessed with weight loss and controlling the weight. The signs include কি সাইন বোঝা যাবে? ইটিং আনইউজুয়ালি লার্জ অ্যামাউন্ট অফ ফুড উইথ নো অ্যাপারেন্ট চেঞ্জ ইন ওয়েট, অনেক বেশি খাচ্ছে কিন্তু ওয়েট গেইন হচ্ছে না। হাইডিং অফ ফুড, frequent presence of large number of food containers and wrappers, the frequent smell of vomit, frequent trips of the bathroom after meals, excessive use of diuretics, going to kitchen frequently when everyone is sleeping, যখন সে আবার চুপি চুপি খাওয়া দাওয়া করে, এক্সেসিভ রিজিড এক্সারসাইজ, পাশাপাশি এক্সারসাইজ করছে। বিঞ্জ ইটিং হচ্ছে, আমরা একটু আগে বলেছি, বিঞ্জ মানে খায় বেশি বেশি। So binge eating disorder, as the name implies, is characterized by uncontrollable excess eating followed by feeling of shame or guilt. সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, অনেক বেশি খায়, খাবার টেবিলের ম্যাক্সিমাম খাবারই খেয়ে ফেলে, পরবর্তীতে সে কিন্তু একটা ফিলিংস থাকে তার ভিতরে, গিল্ট ফিলিংস, সে লজ্জা পায় এবং গিল্ট ফিলিংস থাকে, কিন্তু এক্সেসিভ খাবে, এটাই হলো তার ক্যারেক্টারিস্টিক্স। Unlike those with bulimia, teenagers with binge eating disorder typically do not purge. So এখানে পার্চ করে না, বাট ইটিং হচ্ছে binge eating, purge their food. However, many teens who have bulimia also have binge eating disorder. বুলিমিয়া যদি থাকে তাদের বিঞ্জ ইটিং ডিসঅর্ডারও একই সাথে থাকতে পারে। আমরা তো দেখছি যারা বুলিমিয়া তারা তো বিঞ্জ ইটিং করছে। সো ডিফারেন্স হচ্ছে বুলিমিয়ার সাথে পার্জ করে, বুলিমিয়াতে পার্জ করে দিচ্ছে আর এখানে কোনো পার্জ করছে না। টিনেজার্স উইথ বিঞ্জ ইটিং ডিসঅর্ডার টিপিক্যালি আর ওভারওয়েট এন্ড ওবেজ। সো বিঞ্জ ইটিং করে যারা তারা ওবেজ অথবা ওভারওয়েট, এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে এটা পাওয়া যায়। এবং বাবা মা ছোটবেলা থেকে এমন খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে তার বিঞ্জ ইটিং প্যাটার্ন হয়ে যায়, খেতে খেতে খাওয়ার অভ্যাসই বয়ে যায়, অনেক ওবেজ, তারপরেও সে খাচ্ছে আর খাচ্ছে, বাবা মা মনে করে না কই ও তো বেশি সুখ না। Teenagers feel like they have no control over their behavior, eat in secret and when they are not hungry. So ক্ষুধা নাই, তারপরেও সে খাবার খেতে পছন্দ করে এবং সে গোপনে গোপনে খাবার খাচ্ছে। The binge eating disorderটা কি বোঝা গেল তো? So teenagers also feel shame, remorse their behavior, এটা আমরা পড়েছি। And sign এর মধ্যে eating in secret, gazing that is continuously without feeling satisfied, grazing, graze করে না, যেটা বলে যে গরুরা সারাক্ষণ ঘাস খেতে থাকে, ঠিক সেরকম সারাক্ষণ খাবে, মুখের মধ্যে খাবার একটা না একটা আছেই, গ্রেজিং। সো বিকজ উইদাউট ফিলিং স্যাটিসফাইড, তারা হ্যাপি না, সারাক্ষণ খায়। ইটিং উইথ স্ট্রেস অর ওয়েন ফিলিং আনসার্টেন হাউ টু কোপ। অনেক সময় দেখা যায় যারা বিঞ্জ ইটার তারা একটু স্ট্রেসে পড়লেই অনেক বেশি খায়, খালি খেতে থাকে। ফিলিং আনএবল টু কন্ট্রোল হাউ মাচ দে ইট, এবং কতটুকু খাচ্ছে অ্যামাউন্ট সের উপর তার কোনো কন্ট্রোল থাকে না। এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট ডায়েট, সব ধরনের খাবার খেতে পছন্দ করে। ফিলিং ডিসগাস্টেড, ডিপ্রেসড অর ওভার গিল্টি আফটার ওভার ইটিং, কিন্তু তার ফিলিংস অফ গিল্টি এই বিষয়টা থাকে, সে ডিসগাস্টেড ফিল করে, ডিপ্রেস ফিল করে। বুঝা গেল? প্রিভেন্ট করবো কি করে? মেন্টাল হেলথ ডিসঅর্ডারকে কিভাবে প্রিভেন্ট করবো? তাহলে ইটিং ডিসঅর্ডারটা কি তোমরা বুঝলা? তিনটা যে কমন ইটিং ডিসঅর্ডার, তিনটার মধ্যে পার্থক্য বুঝা গেল? হাবিব ম্যাডাম, জি ম্যাডাম, বুঝা গেল তো? জি ম্যাডাম, মনে রাখবা, কারণ ইটিং ডিসঅর্ডারটা কমনলি প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রিভেনশনটা কিভাবে করবো? অ্যাওয়ারনেস, গ্রেট পাবলিক অ্যাওয়ারনেস মোস্ট ইম্পর্টেন্ট। সোশ্যাল সাপোর্ট, জেনারেল সোশ্যাল সাপোর্ট মোর ইম্পর্টেন্ট, ওকে, ফর ইফেক্টিভ প্রিভেনশন এন্ড অ্যাসেসমেন্ট। Safeguarding adolescent mental health begins with parents, families, school and communities. তাহলে তাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, প্যারেন্টসদের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, স্কুলের দায়িত্ব এবং ওভারঅল কমিউনিটির দায়িত্ব। এডুকেটিং দিস ক্রিটিক্যাল স্টেক হোল্ডার্স অ্যাবাউট মেন্টাল হেলথ, ক্রিটিক্যাল মানে প্যারেন্টসদের এডুকেশন থাকতে হবে, ফ্যামিলিকে এডুকেট করতে হবে, স্কুলে এডুকেশন থাকতে হবে, কমিউনিটির পিপলকেও এডুকেট করতে হবে রিগার্ডিং মেন্টাল হেলথ। ক্যান হেল্প অ্যাডোলেসেন্ট এনহ্যান্স দেয়ার সোশ্যাল স্কিল, improve their problem solving capacity and gain self confidence, which in turn may alleviate mental health problems and discourage risky and violent behavior. গত ক্লাসে আমরা রিস্কি বিহেভিয়ারের কথা বলেছি, সেখানে আমরা লাইফ স্কিল বেসড এডুকেশনের কথা বলেছি। সো মেন্টাল হেলথ প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো প্রযোজ্য।
যে একজন অ্যাডোলেসেন্টকে আমাদের লাইফ স্কিল বেসড এডুকেশন থাকতে হবে, সো দ্যাট তাহলেই তার সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল এগুলো থাকবে, মেন্টালি সে থাকবে না, এবং এনভায়রনমেন্টটাও সেরকম হবে। Adolescents themselves should also be encouraged to contribute to debates and policy making on mental health. সো যেহেতু তাদের নিয়ে পলিসি মেকিং যদি করি, তাহলে অ্যাডোলেসেন্টকে আবার ইনভলভ করতে হবে, তাদের সাথে ডিবেট করতে হবে, তাদের মেকিং পলিসি মেকিং অন মেন্টাল হেলথ। Early diagnosis, recognition of emotional distress, and the provision of social support by trained individuals who need not be health workers can mitigate the effects of mental health problems. তাহলে প্রথম দিকে যদি আমরা রিকগনাইজ করতে পারি যে তার মেন্টাল ডিসঅর্ডার দিকে হচ্ছে তার, হ্যাঁ, তাহলে আমরা কি হবে, তাকে সাইকোসোশ্যাল সাপোর্ট দিতে হবে। সো নট নেসেসারি যে তোমার হেলথ ওয়ার্কার হতে হবে, যে কেউ করতে পারে, যারা মেন্টাল হেলথের উপর আমরা ট্রেন কাউকে করা যেতে পারে, আদার দেন হেলথ ওয়ার্কারও হতে পারে বা হেলথ ওয়ার্কারও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আর্লি রিকগনিশন এবং সাইকোসোশ্যাল সাপোর্ট বাই হেলথ ওয়ার্কার অর আদার্স is important. Primary healthcare workers can be trained to use a structured interview to detect the problems early and provide treatment and support. Particularly যারা তোমার প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার যারা, অর্থাৎ ফার্স্ট লেভেল অফ হেলথ কেয়ার ওয়ার্কার, তাদেরকে ট্রেনিং করতে পারে, তারা যাতে ডিটেক্ট করতে পারে অ্যাডোলেসেন্টদের কোনো ধরনের প্রবলেমগুলো হচ্ছে কিনা, সেই অনুযায়ী ট্রিটমেন্ট এন্ড সাপোর্ট দেবে। Psycho educational programs in school, supportive counseling and cognitive behavior therapy, ideally with involvement of family, and all are effective in improving mental health of adolescents. তাহলে আমাদের একটা সাইকোসোশ্যাল এডুকেশন প্রোগ্রাম স্কুলে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে তোমার কাউন্সেলিং হবে, যেখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া যাবে, এবং এখানে এই সব মেন্টাল হেলথ প্রবলেমে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে অবশ্যই ফ্যামিলিকে ইনভলভ করতে হয়। ওকে, while the complex needs of young people with serious mental disorder can be addressed through step referral to the specialist services. এখন যদি দেখা যায় যে খুবই সিরিয়াস কন্ডিশন, মেন্টাল ডিসঅর্ডারের সিরিয়াস যেগুলো আমরা দেখলাম, যেগুলো প্রফেশনাল হেল্প লাগবে, সেখানে আমরা রেফারেল স্পেশালিস্ট সার্ভিসের জন্য আমরা রেফার করতে পারি। ইফেক্টিভ ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন অফ প্রিভেনশন এন্ড আর্লি ইন্টারভেনশন স্ট্র্যাটেজিস রিকোয়ার্ড। তাহলে আর্লি ইন্টারভেনশন যদি করতে চাই, তাহলে কি স্ট্র্যাটেজি? এডুকেট ফান্ডিং অফ চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ সার্ভিসেস টু প্রোভাইড আর্লি ইন্টারভেনশন সার্ভিসেস রিলেটিভ টু দ্য proportion of the population experiencing disorders. তাহলে আমাকে ফান্ড থাকতে হবে, ইন্টারভেনশন স্ট্র্যাটেজির মধ্যে আমাকে ফান্ড অ্যাভেলেবল থাকতে হবে, যাতে আমরা অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য, আর্লি ইন্টারভেনশনের জন্য। দেন ইনক্রিজ ক্যাপাসিটি অ্যান্ড কম্পিটেন্স অফ দ্য ওয়ার্ক ফোর্স টু এনগেজ ইন প্রিভেনশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন ওয়ার্ক। তো যারা কাজ করবে, তাহলে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দরকার, তারা কম্পিটেন্ট হতে হবে, সো দ্যাট তারা প্রিভেনশন এবং আর্লি ইন্টারভেনশন কাজগুলো করতে পারে। সেই হেলথ ওয়ার্কারদের দরকার, আমাদের human resource দরকার। Coordinated integrated care between health and other sectors, identify high-risk children and deliver prevention and early intervention programs. তাহলে হেলথ এবং আদার যে সেক্টর, যেমন সোশ্যাল সেক্টর যেগুলো আছে, চিলড্রেন ওয়েলফেয়ার সেক্টর আছে, এই ধরনের যারা অন্যান্য যারা চিলড্রেনদের নিয়ে কাজ করে, তাদের সাথে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম থাকবে। কন্টিনিউস স্ট্র্যাটেজিস টু রিডিউস স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল হেলথ ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের সোসাইটিতে স্টিগমা আছে, হ্যাঁ, কোনো কারো মেন্টাল হেলথ প্রবলেম হলে তারা কোনো মেন্টাল হেলথ ডাক্তারের কাছে যাবে না, কারণ সবাই বলবে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে। এই স্টিগমা যেগুলো আছে, এগুলো আমাদেরকে রিডিউস করার চেষ্টা করতে হবে, এই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ইন্ট্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ রিগোরাসলি ইভালুয়েটেড প্রিভেনশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামস অ্যাক্রস অল এজ গ্রুপ 0 to 18। একদম ছোটবেলা থেকে শুরু, এর জন্য 0 বলেছি। ছোটবেলা থেকেই আমাদের এই মেইনটেনেন্স অফ এডুকেশন, প্রিভেনশন, ইভালুয়েশন, প্রিভেনশন এন্ড আর্লি ইন্টারভেনশন, ঠিক আছে? আর্লি ইন্টারভেনশন যে প্রোগ্রামগুলো, এগুলোকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে, যাতে অল এজ গ্রুপে আমরা এই সার্ভিসেসগুলো অ্যাভেল করা যায়। ফোকাস অন স্পেসিফিক প্রিভেনশন আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামস অ্যাড্রেস দিস কি টার্গেট গ্রুপস। আমাদের টার্গেট গ্রুপ কারা কারা থাকবে, যাদের জন্য আমাদের এই আর্লি ইন্টারভেনশন দরকার, স্পেসিফিক প্রিভেনশন আর্লি ইন্টারভেনশন, সেগুলো হচ্ছে চিলড্রেন উইথ কন্ডাক্ট ডিসঅর্ডার, কারণ তারা তো এন্টিসোশ্যাল অনেক ক্রাইম করবে। তাহলে দেখো, যারা এন্টিসোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাই সমাজে অ্যাডোলেসেন্ট গ্রুপে, তাদের মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার থাকতে পারে, যার ফলে কিন্তু তারা এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, চিলড্রেন হু আর সেলফ হার্ম যারা করছে, তারা খুবই ডেঞ্জারাস, হু আর অ্যাট রিস্ক অফ সুইসাইড, চিলড্রেন অফ প্যারেন্টস উইথ মেন্টাল ইলনেস। সো জেনেটিক হিস্ট্রি যাদের আছে, প্যারেন্টস যাদের মেন্টাল ইলনেস থাকে, তাদের চিলড্রেনরা আমাদের ফোকাস গ্রুপ, আমাদের টার্গেট গ্রুপ। অ্যান্ড ইন্ডিজিনিয়াস চিলড্রেন, যারা ইন্ডিজিনিয়াস চিলড্রেনদের মধ্যে মেন্টাল হেলথ প্রবলেম বেশি হতে পারে, যার জন্য দে আর অলসো কনসিডার অ্যাজ কি টার্গেট গ্রুপস। ঠিক আছে, মোটামুটি প্রিভেনশন তো বোঝা গেল নাকি?
প্রিভেনশন বোঝাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কিভাবে প্রিভেন্ট করবো এই কথাগুলো তোমাদের বুঝে সুন্দরভাবে এই কথাগুলো বলতে হবে অবশ্যই, ঠিক আছে? A to Z তো বলার দরকার নেই, মোটামুটি বুঝে এই জিনিসগুলো যাতে বুঝতে পারো যে কি করলে আসলে আমরা অ্যাডোলেসেন্টদের মেন্টাল হেলথকে প্রিভেন্ট করতে পারবো বা ইমপ্রুভ করতে পারবো অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ। ওকে, আমরা শেষ করে এসেছি, আমি আর রিভিউ করছি না। আমি আশা করি তোমরা ডিফাইন করতে পারবে, কারণ আমি অনেক ইজি করে বোঝাবার চেষ্টা করেছি। রিস্ক ফ্যাক্টরগুলো কি, ওভারঅল যে রিস্ক ফ্যাক্টর, দুই ধরনের মডিফাইবল নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি, আর কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু অনেক বলার চেষ্টা করেছি। আশা করি বুঝেছো, আশা করি বোঝাতে পেরেছি। মেন্টাল ডিসঅর্ডার কতগুলো ক্যাটাগরি আছে, বিশেষ করে ইটিং ডিসঅর্ডার গুলো কি কমন সেগুলো মনে রাখতে হবে অবশ্যই, এবং আদার যে ডিসঅর্ডার যেগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করবো। আর লাস্টে প্রিভেনশন, কিভাবে প্রিভেন্ট করবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সবাই কি বোঝানো গেছে যারা আছো আমার সাথে? জি ম্যাডাম। জি ম্যাম। সানোয়ারা কি আছে? জি ম্যাম, আছি ম্যাম। এরা এসে বলছে না যে কি এতক্ষণ ক্লাস করো, এখনো আসছো না তোমার গেস্টরা, ঠিক আছে? তো মোটামুটি কি বোঝা গেল? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ। আমি আশা করি তোমরা প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো উত্তর দিতে পারবে। তাহলে আজকের মতন আমরা স্টপ করব, শেয়ারিং স্টপ করছি। ও লাস্টে তো দেখালাম না স্ক্রিন শেয়ারে, তো একটা ইম্পর্টেন্ট ইয়ে বাদ পড়ে গেল। ইম্পর্টেন্ট আমি যে কনক্লুশনটা দেই সেই কনক্লুশনটা দেখাচ্ছি লাস্টে। সো আই হ্যাভ এ কনক্লুশন। ছবিটা দেখেছো তোমরা? মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্ট নিডস প্রপার অ্যাটেনশন, তাই কিনা? আমাদের দেশে মেন্টাল হেলথের কোনো ইয়ে নাই, এটা বাচ্চাদের, বাংলাদেশের বাচ্চাদের ছবি। হ্যাঁ, এগুলো তো মনে হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে। এই বাচ্চা দুটাকে দেখো, ঠিক আছে? এই দেখো, এর দিকে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে আছে, দেখো কেমন অবস্থা। আমি জানি না, দে আর পেশেন্ট অফ মেন্টাল হেলথ ডিসঅর্ডার। সো মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্ট নিডস প্রপার অ্যাটেনশন। এগ্রি আমার সাথে? জি ম্যাম। যদি এগ্রি করো, কেন প্রপার অ্যাটেনশন দরকার উত্তরটা সবাই দিতে পারবে? যে আমাদের তাহলে বলতে হবে আমাদের দেশে মেন্টাল হেলথ সিচুয়েশনটা কেমন অ্যাডোলেসেন্টদের, তারপরে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিভাবে আমরা প্রিভেন্ট করব। ওকে মেরি, তুমি আমাকে শুধু একটা প্রশ্ন উত্তর দাও। হোয়াট আর দ্য কমন ইটিং ডিসঅর্ডারস অ্যামং অ্যাডোলেসেন্টস? বলতে পারবা? কমন ইটিং ডিসঅর্ডার, তিনটা নাম বলেছি, তো জাস্ট তিনটা নাম বললেই হবে, বলে ফেলো। মেরিকে জিজ্ঞেস করেছি, মেরি বলো বিফোর উই এন্ড। মেরি কি আমার সাথে নেই? তিনটা ইটিং ডিসঅর্ডার, কমন ইটিং ডিসঅর্ডার কি বলো? মেরি বলছে না। ভাবি বলে দাও, আমরা ওয়েট করতে পারছি না। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, আর হচ্ছে বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। বিঞ্জ ইটিং, ভেরি গুড। মেরি তুমি কি হারিয়ে গেলে? আমি জানি না কোথায় হারিয়ে গেছো। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। প্রিভেন্ট করার জন্য কি করব সেটা তৈরি করতে হবে, যে আমরা কিভাবে এই ইটিং ডিসঅর্ডারকে প্রিভেন্ট করতে পারি, এটা নিজে চিন্তা করে নিতে হবে। ওকে, তাহলে আজকের মতন বাই বাই, ভালো থেকো। কালকে সকালে ক্লাস নিচ্ছি না তাহলে আমি, হ্যাঁ, 11টা ক্লাস হচ্ছে না। তাহলে আমরা কোন দিন নিব বললাম? শনিবারে। শনিবারে এরকম 7:30টায়। দ্যাটস ওকে। থ্যাংক ইউ ম্যাডাম। ভালো থেকো। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সানোয়ারা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আসসালামু আলাইকুম। অংশগ্রহণ করেছো। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম।